আজকের ক্লাসে আমরা 30টা প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। তো শুধুমাত্র যে 30টা কোয়েশ্চেন নিয়ে আমরা আলোচনা করব তা নয়, তার পাশাপাশি কি করব, বহু এক্সট্রা প্রিপোজিশন নিয়ে আলোচনা করব এবং তার পাশাপাশি অনেক ফ্রেজাল ভার্ব নিয়েও কিন্তু আমরা আলোচনা করব। ঠিক আছে, অনেক ফ্রেজাল ভার্ব। তো চলো, আজকের ক্লাসটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তো চলো শুরু করা যাক। তো ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে দেখো। ফার্স্ট কোয়েশ্চেন বলছে যে হি গিভস এভরিওয়ান, হি গিভস সে দেয়, হি থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস বা ইয়েস। তাহলে হি গিভস সে দেয়, এভরিওয়ান সবাইকে, ক্লাসের সবাইকে, অপরচুনিটিস মানে অনেক সুযোগ দেয়, ফর প্র্যাকটিস করার, অনুশীলন করার। ঠিক আছে, দাটা এক্সট্রা আর কি, এখানে ক্লাসের আগে দাটা হবে, এই ক্লাসের আগে দাটা হবে। ঠিক আছে, তো হি গিভস এভরিওয়ান ড্যাশ দ্য ক্লাস অপরচুনিটিস ফর প্র্যাকটিস, সে ক্লাসের সবাইকে সুযোগ দেয় প্র্যাকটিস করার, অনুশীলন করার। তাহলে ক্লাসের ইন দ্য ক্লাস হবে হি গিভস এভরিওয়ান, আমরা জানি ক্লাসের আগে ইন দ্য ক্লাস। তাহলে হি গিভস এভরিওয়ান ইন দ্য ক্লাস, ক্লাসের সবাইকে সুযোগ দেয় প্র্যাকটিস করার। এবার চলো নেক্সট 32 কি বলছে দেখো। হ্যাঁ, 32 বলছে যে আই হ্যাভ নট সিন ইউ ড্যাশ এ উইক, আই হ্যাভ নট সিন ইউ ড্যাশ এ উইক। দেখো আমরা জানি কি, যখন প্রেজেন্ট নয়, যে কোনো পারফেক্ট টেন্স, যে কোনো পারফেক্ট, সেটা প্রেজেন্ট হোক, পাস্ট হোক, ফিউচার হোক, পারফেক্ট টেন্স সে সময় বোঝালে, সময় যদি থাকে, একটা দীর্ঘ সময় মেনশন থাকে, তখন আমাদের কি ধরে বললে কি হবে, ধরে বললে আমাদের প্রিপোজিশন হয় ফর, আর থেকে যদি বোঝায়, থেকে বললে আমাদের প্রিপোজিশন হয় কি সিন্স, থেকে বললে সিন্স। দেখো প্রেজেন্ট পারফেক্ট, হ্যাভ ভার্বের থার্ড ফর্ম, হ্যাভ হ্যাজের পরে ভার্বের থার্ড ফর্ম থাকলে প্রেজেন্ট পারফেক্ট। তো কি বলছে, আই হ্যাভ নট সিন ইউ, আমি তোমাকে দেখিনি, ড্যাশ এ উইক, এক সপ্তাহ ধরে। তাহলে ধরে বললে ফর, আর থেকে বললে সিন্স। এবার দেখো এই ফর বা সিন্স কোথায় হবে, এটা বোঝার একদম সোজা নিয়ম কি, সংখ্যা মেনশন থাকবে, সংখ্যা মেনশন থাকলে ফর হবে। দেখো 1 উইক বা এ উইক মানে কি, এ উইক মানে এক সপ্তাহ, মানে 7 দিন, 7 ডেজ। তাহলে 7 ডেজ মানে একটা সংখ্যা থাকলেই ফর হবে। আর সিন্স কোথায় হবে, সিন্স সেখানেই হবে যেখানে একটা কনক্রিট সময় থাকবে। যেমন ধরো আমি বললাম মর্নিং, আমি সকাল থেকে বই পড়ছি, তাহলে আই হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং। ঠিক আছে, বা বললাম মানডে মানে কি সোমবার, আমি সোমবার থেকে এখানে আছি, আই হ্যাভ বিন হিয়ার সিন্স মানডে, আই হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং। তাহলে কনক্রিট টাইম বললে সিন্স হবে, আর সংখ্যা বোঝালে ধরে বললে কিন্তু ফর হবে। তাহলে আই হ্যাভ নট সিন, আমি তাকে দেখিনি, ফর এ উইক। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 33 কি বলছে দেখো। হ্যাঁ 33 কি বলছে, হ্যাঁ 33 বলছে যে মোস্ট চিলড্রেন, বেশিরভাগ শিশুরা রিমেইন, দেখো রিমেইন মানে হচ্ছে থাকা। ঠিক আছে, আর মোস্ট চিলড্রেন একের বেশি সাবজেক্ট, নাউন এখানে প্লুরাল, সাবজেক্ট প্লুরাল। তাহলে ভার্বের প্রথম ফর্মের সঙ্গে কিন্তু এস বা ইএস আমাদের হবে না। একটা চাইল্ড বললে, শুধু যদি চাইল্ড বলতো CHILD চাইল্ড, তাহলে কিন্তু এখানে রিমেইনস হতো, এ চাইল্ড রিমেইনস। তাহলে যদি বলতো এ চাইল্ড, তাহলে রিমেইনস করতাম। যদি মোস্ট চিলড্রেন, চাইল্ডের প্লুরাল কি, চাইল্ডের প্লুরাল হচ্ছে চিলড্রেন। ঠিক আছে, তাহলে প্লুরাল হলে সাবজেক্ট থার্ড পারসন প্লুরাল হলে ভার্বের প্রথম ফর্মের সঙ্গে কিন্তু এস বাই এস হবে না। তাহলে এখানে কি বলছে দেখো, বলছে যে এখানে বলছে যে মোস্ট চিলড্রেন, বেশিরভাগ শিশুরা রিমেইন থাকে, কোথায় থাকে, ড্যাশ স্কুল, ইন স্কুল, বিটুইন দ্য এজেস অফ 7 and 10, 7 এবং 7 থেকে 10 বছরের মধ্যে শিশুরা, বেশিরভাগ শিশুরা স্কুলে থাকে। তাহলে ইন স্কুল, এ ইজ দ্য কারেক্ট আনসার। চলো, এটা খুবই ইজি। এবার হচ্ছে 34 এই প্রিপোজিশনগুলো কিন্তু বহুবার এসএসসি এক্সামে দিয়েছে। ঠিক আছে, তো চলো 34 কি বলছে দেখো, ডু ইউ বেস্ট, আচ্ছা ডু ইউর বেস্ট বলছে, ডু ইউর বেস্ট, তোমার বেস্টটা করো, অ্যান্ড এবং উই উইল ব্যাক ইউ ড্যাশ, উই উইল ব্যাক ইউ। দেখো একটা ফ্রেজাল ভার্ব আছে, সেটা কি ব্যাক আপ মানে কি, ব্যাক আপ মানে কাউকে সাপোর্ট করা, SUPPORT, ব্যাক আপ মানে কাউকে সাপোর্ট করা, টু সাপোর্ট সামওয়ান টু ডু সামথিং, কাউকে কোনো কিছু করাতে সাপোর্ট করা। তারপর বলছে ডু ইউর বেস্ট, তোমার বেস্টটা দাও, বেস্টটা দিয়ে প্রচেষ্টা করো, অ্যান্ড উই উইল ব্যাক ইউ আপ, ব্যাক আপ মানে আমরা তোমাকে সাহায্য করবো। তাহলে ব্যাক আপ ইজ দ্য কারেক্ট আনসার, ফ্রেজাল ভার্ব অ্যাপ্রোপ্রিয়েট। ঠিক আছে, ডি। এবার চলো নেক্সট 35 কি বলছে দেখো। 35 বলছে কি, হ্যাঁ 35 আজকের ক্লাসে কিন্তু আমরা অনেক অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সম্পর্কেও জেনে যাবো। তো 35 কি বলছে, নরেশ মেড আ ফরচুন মানে কি, ফরচুন মানে হচ্ছে সম্পদ বলতে পারি। ঠিক আছে, তো রিচেস, ফরচুন মানে হচ্ছে রিচেস, সম্পদ।
তো এখানে কি বলছে, নরেশ মেড আ ফরচুন, নরেশ একটা সম্পত্তি তৈরি করেছিল ড্যাশ বাইং অ্যান্ড সেলিং ইউজড কার্স, মানে বিক্রি এবং বেচা, কেনা এবং বেচার দ্বারা। ইউজড কার মানে ব্যবহার করা গাড়ি কিনে এবং বেচা, তাহলে কেনা বেচার দ্বারা সে একটা ফরচুন তৈরি করেছিল। তাহলে এখানে দ্বারা বলছে, তাহলে কী হবে, দ্বারা বললে আমাদের প্রিপোজিশন কী হবে, বাই। দ্বারা বললে বাই, দেখো দ্বারা বললে তো বাই। এবার বাইয়ের কিন্তু অনেকগুলো মিনিং আছে। বাই মানে যেমন দ্বারা হয়, বাই মানে পাশেও হবে, বাই মানে পাশে। আই অ্যাম সিটিং বাই মাই ফাদার, আই অ্যাম সিটিং বাই দ্য ওয়াল, আমি দেয়ালের পাশে বসে আছি, তাহলে সেই ক্ষেত্রে বাইয়ের মানে পাশে, আই অ্যাম সিটিং বাই দ্য ওয়াল, আমি বসে আছি দেয়ালের পাশে, তাহলে বাই মানে পাশে। আর বাই মানে এখানে আমরা দ্বারা পেলাম। আবার বাই মানে কী হবে, বাই মানে কিন্তু মধ্যেও হবে, বাই মানে মধ্যেও কিন্তু হবে। তাহলে বাই মানে মধ্যে কোথায়, ধরো আমি বললাম যে আই শ্যাল রিটার্ন, আমি ফিরে আসবো বাই নুন, আই শ্যাল রিটার্ন বাই নুন, তাহলে আমি ফিরে আসবো বাই নুন, দুপুরের মধ্যে। তাহলে এখানে বাইয়ের মানে মধ্যে, আর বাই মানে কোথায়, পাশে বললাম আই স্যাট, আমি বসেছিলাম বাই হিম, আমি বসেছিলাম তার পাশে, তাহলে বাই মানে এখানে পাশে। আবার এখানে বাই মানে মধ্যে, আবার বাই মানে কি বললাম, দ্বারা, আর এখানে বাই মানে হচ্ছে দ্বারা, এখানে বাই মানে দ্বারা। তাহলে বেশিরভাগ ধরো আমরা প্যাসিভ বাক্য যখন করি, যে রাইস ইজ ইটেন, রাইস ইজ ইটেন বাই মি, তাহলে এখানে বাই মানে কি দ্বারা, রাইস ইজ ইটেন, ভাতকে খাওয়া হয় বাই মি, আমার দ্বারা। তাহলে বাই মানে কিন্তু আমরা অনেকগুলো মিনিং পেয়ে গেলাম, তিনটে, পাশে, মধ্যে, দ্বারা। তাহলে এখানে কি বলছে, নরেশ মেড আ ফরচুন, নরেশ একটা সম্পদ তৈরি করেছিল, কিসের দ্বারা, বাইং অ্যান্ড সেলিং ইউজড কার, কেনা বেচার দ্বারা, ব্যবহার করা গাড়ি কেনা বেচার দ্বারা একটা ফরচুন তৈরি করেছিল। তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার, 35-এর বি। ওকে, এবার ছিল 36। হ্যাঁ, 36 কী বলছে আমরা দেখব। 36 কী বলছে দেখো, 36 বলছে দ্য এক্সামিনি মানে কি, দেখো এক্সামিনি দুটো ওয়ার্ড, একটা হচ্ছে এক্সামিনি, এই এক্সামিনি মানে হচ্ছে পরীক্ষার্থী, পরীক্ষার্থী মানে যে পরীক্ষা দেয়, আর এক্সামিনার EXAMINER, এক্সামিনার মানে কিন্তু পরীক্ষক, মানে যে আর কি পরীক্ষা নেয়, দুটো ওয়ার্ড কিন্তু গুলিয়ে ফেলবে না, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এক্সামিনি পরীক্ষার্থী কুড গেস করতে পেরেছিল, কুড অতীতকাল পাস্ট টেন্স, গেস মানে গেস করা, আন্দাজ করতে পেরেছিল দ্য আনসার কারেক্টলি, ঠিক আছে, সঠিকভাবে আনসারটা গেস করতে পেরেছিল, এখানে এক্সট্রা গেস দিয়ে ফেলেছে। তাহলে দ্য এক্সামিনি কুড গেস ড্যাশ দ্য আনসার কারেক্টলি, সঠিকভাবে উত্তরটা গেস করতে পেরেছিল। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, দেখো এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, কিন্তু বলেছিলাম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমরা আলোচনা করবো আজকে অনেকগুলো। তো গেস কিছু ওয়ার্ড আছে, তারপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে অ্যাড বসে। যেমন ধরো আমি কী বললাম, যেমন ধরো ফার্স্ট স্মাইল, হাসা, স্মাইলের পরে আমাদের কি বসবে, অ্যাড বসবে, স্মাইল অ্যাড। কি আছে, লাফ মানে হচ্ছে উচ্চ হাসা, স্মাইল মানে মৃদু হাসা, লাফ মানে উচ্চ হাসা, স্মাইল, লাফের পরেও কিন্তু অ্যাড। আর কি আছে, ধরো গুড, GOOD, গুড মানে কোনো বিষয় ভালো, আই এম গুড অ্যাট ইংলিশ, ইংলিশ বলবো না, অনেকে বলে, গুড অ্যাট কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অ্যাড, গুড অ্যাড। আর কি আছে, ব্যাড, কেউ কোনো কিছুতে খারাপ বললে, আই এম ব্যাড অ্যাট ইংলিশ, তাহলে ব্যাড, গুড অ্যাট, ব্যাড অ্যাট, স্মাইল অ্যাট, লাফ অ্যাট, শক, SHOCKED, শকড অ্যাট, ঠিক আছে, শকড এর পরেও অ্যাট, সারপ্রাইজড মানে অবাক হয়ে যাওয়া, সারপ্রাইজড, SURPRISED, সারপ্রাইজড এরপরেও অ্যাট, ইনডেপ্টেড, INDEBTED, ইনডেপ্টেড মানে কি ঋণী, এরপরেও কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অ্যাড হবে, ইনডেপ্টেড অ্যাড। আর কি আছে মনে করো, হ্যাঁ, স্মাইল অ্যাট, লাফিং অ্যাট, আচ্ছা অ্যাডেপ্ট অ্যাট, অ্যাডেপ্ট মানে হচ্ছে দক্ষ, অ্যাডেপ্টের পরে দক্ষ, অ্যাডেপ্ট অ্যাট, ঠিক আছে, আই অ্যাম অ্যাডেপ্ট অ্যাট ডুইং সামথিং, আমি কোনো কিছু করাতে দক্ষ। ফাস্ট মানে দ্রুত, আই অ্যাম ফাস্ট অ্যাট সলভিং প্রবলেমস, ফাস্ট, FAST, ফাস্টের পরেও কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অ্যাড বসবে। আমি বললাম আই অ্যাম ফাস্ট অ্যাট সলভিং প্রবলেম, আমি প্রবলেম সলভিংয়ে ফাস্ট, তাহলে ফাস্টের পরে অ্যাড, অ্যাডেপ্ট মানে দক্ষর পরে অ্যাড, ইনডেপ্টেড ঋণীর পরে অ্যাড, সারপ্রাইজড মানে অবাক হয়ে যাওয়া, সারপ্রাইজড অ্যাট দ্য সাইট, শকড অ্যাট দ্য সাইট, অবাক হয়ে যাওয়া, অ্যাট, স্মাইল অ্যাট, লাফিং অ্যাট, গুড অ্যাট, ব্যাড অ্যাট, আর হচ্ছে লাস্ট লুকের পরে, এটা সবাই তোমরা জানো, লুকের পরেও কিন্তু অ্যাড হয়, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ওকে, এইবার তাহলে এখানে আমাদের কি পেলাম, গেসের পরে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যাট। ওকে, তাহলে এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট 37 কি বলছে দেখো, 37 বলছে যে 37 কি বলছে, 37 বলছে আই নো, আমি জানি, ড্যাশ সার্টেন মানে আমি নিশ্চিতভাবে জানি, দ্যাট হি হ্যাজ গন টু ইংল্যান্ড, হি হ্যাজ গন, হ্যাজের পরে ভার্বের থার্ড ফর্ম থাকলে প্রেজেন্ট
পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট। ওকে, প্রেজেন্ট পারফেক্ট। তাহলে মিনিং কী হবে? এসেছি, গিয়েছি, বলেছি, করেছি, তাই তো? তাহলে আই নো। তাহলে একটা ফ্রেজ আছে, সেটা হচ্ছে ফর সার্টেন, CERTAIN, ফর সার্টেন বা ফর শিওর, SURE। ফর সার্টেন বা ফর শিওর এর মানে কি? এর মানে হচ্ছে এটা অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজ, যার মানে হচ্ছে উইদাউট ডাউট, মানে একদম নিশ্চিতভাবে, কোনো সন্দেহ ছাড়াই, সন্দেহাতীতভাবে, উইদাউট ডাউট, DOUBT, উইদাউট ডাউট। ঠিক আছে? তাহলে ফর সার্টেন বা ফর শিওর এর মানে কি? উইদাউট ডাউট, কোনো সন্দেহ ছাড়াই। তাহলে এখানে অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজ বসবে। বলছে আমি জানি, ফর সার্টেন মানে নিশ্চিতভাবে আমি জানি, দ্যাট যে হি হ্যাজ গন টু ইংল্যান্ড, সে ইংল্যান্ডে গেছে। তাহলে ফর, নো ফর। ঠিক আছে? তাহলে ফর সার্টেন, ফর শিওর, এই দুটো কিন্তু সেম মিনিং, এই দুটো হচ্ছে সেম মিনিং। গেল? তাহলে এখানে অ্যাপ্রোপ্রিয়েট ফর বসবে। এবার কি বলছে দেখো 38 কি বলছে? 38 বলছে যে আফটার রিটায়ারমেন্টের পরে, অবসর নেওয়ার পরে, শ্রুতি বা সুরতি যা আছে এখানে, আচ্ছা শ্রুতি হোক সুরতি হোক, লিভড বাস করেছিল বা বাস করতো ড্যাশ অস্ট্রেলিয়াতে। তাহলে একটা নির্দিষ্ট একটা কান্ট্রি বলছে, নির্দিষ্ট কান্ট্রির আগে আমাদের প্রিপোজিশন কি বসবে? ইন বসবে। তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার। এটা খুব ইজি। তাহলে আফটার রিটায়ারমেন্ট সুরতি বা সুরতি এখানে লিভড ইন অস্ট্রেলিয়া। ওকে, এবার চলো নেক্সট। 39 কি বলছে দেখো? 39 বলছে যে দে অ্যাবান্ডন্ড মানে হচ্ছে পরিত্যাগ করা, অ্যাবান্ডন মানে হচ্ছে পরিত্যাগ করা। এর সিনোনিম কি? এর সিনোনিম হবে হচ্ছে ফরসেক, SAKE, ফরসেক। ঠিক আছে? ফরসেক, কাউকে লিভ করে দেওয়া, ছেড়ে দেওয়া। ঠিক আছে? লিভ। হ্যাঁ, গিভ আপ বলতে পারি, সিনোনিম গিভ আপ মানে ফেজাল ভার্ব, গিভ আপ মানেও কিন্তু পরিত্যাগ করা। ওকে, তাহলে কি বলছে? দে অ্যাবান্ডন্ড দেয়ার কমরেডস, কমরেড মানে হচ্ছে বন্ধু, আর এস আছে মানে বন্ধুদের। তাহলে তারা পরিত্যাগ করেছিল তাদের বন্ধুদেরকে ড্যাশ উলফ মানে হচ্ছে নেকড়ে, WOLF, উলফ। তার প্লুরাল ফর্ম হচ্ছে উলফস। বলেছিলাম কোনো নাউনের শেষে যদি এফ থাকে, কোনো নাউনের শেষে যদি এফ থাকে, তার প্লুরাল করতে গেলে VES হয়, উলফস। ঠিক আছে? তাহলে এফ ছিল উলফস। তো এবার দেখো, তাহলে প্রশ্ন ফিরে আসি। দে অ্যাবান্ডন তারা পরিত্যাগ করেছিল তাদের বন্ধুদেরকে ড্যাশ দ্য উলভস মানে নেকড়েদের মধ্যে। নেকড়ে দেখো দুটো নেই, দুইয়ের বেশি। উইলভস বলেছে, আমরা অনেকগুলো ধরবো, দুইয়ের বেশি। তাহলে অনেকের মধ্যে, দুইয়ের বেশি বলে তাহলে মধ্যে বললে আমাদের প্রিপোজিশন হবে অ্যামাং। আর দুজন বললে আমাদের প্রিপোজিশন হবে কি? দুজন বললে আমাদের, দুজনের মধ্যে বললে প্রিপোজিশন হবে বিটুইন, আর দুইয়ের বেশি হলে মধ্যে বোঝালে অ্যামাং। তাহলে এখানে দুইয়ের বেশি, তাহলে আমাদের ডি ইজ দ্য কারেক্ট আনসার। দে অ্যাবান্ডন দেয়ার কমরেডস অ্যামাং দ্য উলভস, নেকড়েদের মধ্যে। ওকে, 39। এবার 40 কি বলছে দেখো? 40 বলছে যে, হ্যাঁ 40 বলছে আই ইনসিস্টেড, আমি জেদ করেছিলাম, হি ইজ লিভিং দ্য প্লেস, তার এই প্লেসটা ত্যাগ করার ওপরে আমি জোর দিয়েছিলাম। তাহলে আই ইনসিস্টেড ড্যাশ ইজ লিভিং দ্য প্লেস, আই ইনসিস্টেড আমি জেদ করেছিলাম, আমি জোর দিয়েছিলাম তার এই জায়গাটা ত্যাগ করার ওপরে। দেখো দুটো ওয়ার্ড আছে, একটা হচ্ছে ইনসিস্ট, আর একটা হচ্ছে পারসিস্ট, PERSIST। ইনসিস্টের পরে আমাদের বসবে হচ্ছে অন, আর পারসিস্টের পরে বসবে হচ্ছে ইন। দুটোর মানে হচ্ছে জোর করা, জেদ করা। ঠিক আছে? যেমন ধর আমি বললাম আই ইনসিস্ট অন গোয়িং উইথ মাই ফাদার, বললাম আই ইনসিস্ট আমি জেদ করি, অন গোয়িং GOING, অন গোয়িং উইথ হিম, আচ্ছা উইথ হিম, আমি তার সাথে যাওয়ার ওপরে। দেখো যে জিনিসটায় আমি জেদ করব তার আগে কিন্তু ওয়ান বসবে। এবার এখান থেকে বলে রাখি যে ইনসিস্ট আর পারসিস্টের ওপরে কিন্তু পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি বসে? ইনসিস্টের পরে অন, পারসিস্টের পরে ইন। এবার তোমাদের যেটা খেয়াল রাখতে হবে যে অবশ্যই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অন বা ইন বসবে, কিন্তু যে বিষয়ে জোর করা বলছে সেই বিষয়টাও কিন্তু উপস্থিত থাকতে হবে। এখানে দেখো আই ইনসিস্টেড, আমি জেদ করেছিলাম কোন বিষয়ের ওপরে? হি ইজ লিভিং, তার ত্যাগ করার ওপরে। তাহলে যে জিনিসটার ওপরে আমি জেদ করছি, জোর করছি, সেই জিনিসটা প্রেজেন্ট, তাহলেই কিন্তু অন বসবে। ওকে, এবার যদি আমি বলি দেখো ইনসিস্ট থাকা মানে তার মানে কিন্তু অন ইন বসবে না। যেমন ধরো আমি আরেকটা বাক্য বলি যে আই ইনসিস্টেড, আচ্ছা এটা হয়ে যাচ্ছে, আমি একটু সোজা করে লিখি। আমি বললাম আই ইনসিস্টেড, আমি জেদ করেছিলাম, দ্যাট আই ইনসিস্টেড দ্যাট I insisted that I insisted আমি জেদ করেছিলাম যে I should go, আমার যাওয়া উচিত, with my father,
FATHER, এখানে শুড তুমি উডও দিতে পারো, ঠিক আছে, WOULD। আমি জেদ করেছিলাম যে আমি বাবার সাথে যাব, বা আমি জেদ করেছিলাম যে আমার বাবার সাথে যাওয়া উচিত, ঠিক আছে। তাহলে দেখো এখানে কিন্তু ইনসিস্ট আছে, তা সত্ত্বেও কিন্তু আমি এখানে অন বসাই নি, কারণ যে বিষয়টা জেদ করা বোঝাচ্ছে সেই বিষয়টা একটা ওয়ার্ডের মতো থাকবে, ঠিক আছে, একটা ওয়ার্ড হিসাবে। অবশ্যই আমি এখানে কি বলেছিলাম সেই জিনিসটা কিন্তু একটা বাক্য দিয়ে, পরে বাক্য দিয়ে সেন্টেন্স দিয়ে বুঝিয়ে দিয়েছি, কোনো নির্দিষ্ট ওয়ার্ড দিয়ে বোঝায়নি, ঠিক আছে। এই দুটো বাক্যের মধ্যে ডিফারেন্স আছে, ভালো করে খেয়াল করো। আগের বাক্যটা আমি কি বলেছিলাম, আই ইনসিস্টেড বা আই ইনসিস্ট, আমি জেদ করি অন গোয়িং, যাওয়া। দেখো নির্দিষ্ট একটা বিষয় একটাই ওয়ার্ড দিয়ে প্রকাশ করেছি যে যাওয়া, আর অন হচ্ছে প্রিপোজিশনের পরে ভার্ব আসলে তার আইএনজি, সেই কারণে গোয়িং করেছি। তাহলে আই ইনসিস্ট, আমি জেদ করি অন গোয়িং উইথ মাই ফাদার। তাহলে যে বিষয়টা আমি জেদ করি একটা ওয়ার্ড দিয়ে মেনশন করেছি, তার আগে অন প্রিপোজিশন। আর এখানে দেখো আমি অবশ্যই মেনশন করেছি যে আই ইনসিস্টেড, আমি জেদ করেছিলাম যে, এখানে আর অন দেবো না, কারণ একটা ওয়ার্ড দিয়ে মেনশন করিনি, পুরো একটা বাক্য দিয়ে বলে দিয়েছি, কমপ্লেক্স করেছি। আই ইনসিস্টেড, আমি জেদ করেছিলাম দ্যাট যে আমার কিন্তু বাবার সঙ্গে আমি যাবো, বা আমার যাওয়া উচিত, ঠিক আছে, এরকম থাকতে হবে, সেই বিষয়টা মাথায় রাখবে। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট কী হবে, ইনসিস্টের পরে অন, পারসিস্টের পরে ইন, তাহলে এখানে অন, তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার। এইভাবে কিন্তু তোমাদেরকে বিষয়গুলো মাথায় রাখতে হবে। এবার চলো নেক্সট 41 কি বলছে দেখো, 41 বলছে যে 41 কি বলছে, 41 বলছে দ্য ফার্মার্স, কৃষকেরা সাফার্ড, ভুগেছিল, বিকজ অনেক সহ্য করেছিল, বিকজ দ্য মনসুন, বর্ষাকাল, ডিড নট অ্যারাইভ ড্যাশ টাইম, বলছে কারণ বর্ষাকাল ঠিক সময়ে আসেনি। কৃষকরা ভুগেছিল কারণ মনসুন, বর্ষাকাল, ডিড নট অ্যারাইভ, পৌঁছায়নি ড্যাশ টাইম। দেখো দুটো জিনিস আমি বলে দিই, একটা হচ্ছে অন টাইম, একটা হচ্ছে অন টাইম, আর একটা হচ্ছে অন টাইমের মানে কি, অন টাইম মানে হচ্ছে একদম অ্যাপ্রোপ্রিয়েট, অ্যারেঞ্জ করা, ARRANGED, অ্যারেঞ্জ টাইম, বা মনে করো অ্যাপ্রোপ্রিয়েট টাইম, অ্যারেঞ্জ টাইম হলো গেল, বা অ্যাপ্রোপ্রিয়েট টাইম, APPROPRIATE, অ্যাপ্রোপ্রিয়েট টাইম বা কারেক্ট টাইম, ঠিক আছে, একদম পুরো সঠিক সময়ে কেউ আসলো সেটাকে বলবো অন টাইম, মানে একদম যে নির্ধারিত সময় সে নির্ধারিত সময়েই সে এসে পৌঁছালো, তাকে বলবো অ্যাপ্রোপ্রিয়েট টাইম, অ্যারেঞ্জ টাইম, কারেক্ট টাইম। আর ইন টাইমের মানে কি, ইন টাইমের মানে হচ্ছে, ইন টাইমের মানে বিফোর, ইন টাইমের মানে হচ্ছে এই অ্যাপ্রোপ্রিয়েট টাইমের আগে, বিফোর মানে আমার হাতে কিছুটা সময় থাকবে, ঠিক আছে। পরীক্ষা শুরু মনে করো 11টা থেকে, আমি পৌঁছে গেছিলাম 10:30 বা 10টার সময়, ঠিক আছে, 10:30 বা 10টার মধ্যে পৌঁছে গেছিলাম, মানে আমার হাতে আধা ঘন্টা টাইম আছে, এটাকে বলবো ইন টাইম, ঠিক আছে। আর একদম কারেক্ট 11টার সময় আমি পৌঁছেছি, সেখানে বলবো কিন্তু অন টাইম, ওকে। তাহলে এখানে কি বলছে, এখানে ইন টাইম নেই, আমরা অন টাইম নেব। সি ইজ দ্য কারেক্ট আনসার, দ্য ফার্মার সাফার্ড বিকজ দ্য মনসুন ডিড নট অ্যারাইভ অন টাইম, সঠিক সময়ে, যে সময় আসার কথা সে সময় বৃষ্টি আসেনি, ওকে, ক্লিয়ার। এবার চলো নেক্সট, 41 হয়ে গেল, এবার বলছে 42। 42 কি বলছে দেখো, 42 বলছে যে 42 কি বলছে, আই অলওয়েজ ফল ওল্ড ফ্রেন্ডস ইন টাইমস অফ নিড। আচ্ছা এখানে দুটো তোমাদেরকে বলে দেবো ফ্রেজাল ভার্ব, সেটা হচ্ছে একটা হচ্ছে ফল, FALL, ফল ব্যাক অন, একটা ফ্রেজাল ভার্ব, এর মানে হচ্ছে ফল ব্যাক অনের মানে হচ্ছে গো টু সামবডি, গো টু সামওয়ান ফর হেল্প, কারোর কাছে সাহায্যের জন্য যাওয়া। তাহলে ফল ব্যাক অনের মানে গো টু সামওয়ান ফর হেল্প, কারোর কাছে সাহায্যের জন্য যাওয়া। আর একটা হচ্ছে গো ব্যাক অন, দেখো আর একটা ফ্রেজাল ভার্ব আছে, সেটা হচ্ছে গো ব্যাক অন। গো ব্যাক অনের মানে কি, গো ব্যাকের অনের মানে হচ্ছে ফেইল, FAIL, ফেইল টু কিপ আ প্রমিস, PROMISE, মানে কোনো একটা শপথ ভঙ্গ করা, ফেইল, FAIL, ব্যর্থ হওয়া, কোনো শপথ রাখতে ব্যর্থ হওয়া মানে শপথ ভঙ্গ করা, ঠিক আছে। টু ব্রেক আ প্রমিস, ফেইল টু কিপ আ প্রমিস বা ব্রেক আ প্রমিস, ঠিক আছে। তাহলে গো ব্যাক অনের মানে শপথ ভঙ্গ করা, আর ফল ব্যাক অনের মানে কিন্তু হচ্ছে কারো কাছে সাহায্যের জন্য যাওয়া। তাহলে এখানে কোনটা হবে, বলছে আই অলওয়েজ ফল ব্যাক অন, দেখো সি ইজ দ্য কারেক্ট আনসার, ফল ব্যাক অন ওল্ড ফ্রেন্ড, আমি সবসময় পুরনো বন্ধুদের কাছে যাই সাহায্যের জন্য, ইন টাইমস অফ নিড, প্রয়োজনের সময়, ওকে। তাহলে এখানে সি ইজ দ্য কারেক্ট আনসার, সাহায্যের জন্য যাচ্ছি। এবার চলো 43 কি বলছে দেখো, 43 বলছে যে 43 কি বলছে, 43 বলছে ডু নট লুক ড্যাশ অন ওমেন, ডু নট লুক ড্যাশ অন ওমেন বলছে অ্যাপ্রোপ্রিয়েট, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব, লুক ডাউন অন বা আপন, এর মানে কি, এর মানে হচ্ছে হেড,
লুক ডাউন অন বা লুক ডাউন আপন এর মিনিং কি? এর মিনিং হচ্ছে কিন্তু হেট, ঘৃণা করা। লুক ডাউন অন বা লুক ডাউন আপন এর মিনিং হচ্ছে হেট, ঘৃণা করা। তাহলে ডু নট লুক ডাউন অন ওমেন, তাহলে লুক ডাউন অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব, তাহলে ডাউন হবে। ঘৃণা করা বলছে মহিলাদেরকে কিন্তু ঘৃণা করা বা হেয় করা, ঠিক আছে, ঘৃণা করা বা হেয় করা। তাহলে মহিলাদেরকে ঘৃণা করো না বা হেয় করো না, এটাই বলেছে। এবার চলো নেক্সট 44 কি বলছে দেখো। 44 কি বলছে দেখবো। 44 বলছে দ্য ম্যান ওয়াজ অ্যাবজর্ভড। অ্যাবজর্ভড মানে হচ্ছে নিমগ্ন থাকা। অ্যাবজর্ভড মানে হচ্ছে নিমগ্ন বা মগ্ন থাকা। বলছে মানুষটা মগ্ন ছিল ড্যাশ ইজ ওয়ার্ক, তার কাজের মধ্যে। তাহলে মগ্ন আমরা সাধারণত কোনো কিছুর মধ্যে থাকি, তাহলে মধ্যে বললে আমাদের প্রিপোজিশন কি হবে? কিন্তু ইন হবে, ইন। দ্য ম্যান ওয়াজ অ্যাবজর্ভড ইন হিজ ওয়ার্ক, তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার, 44-এর ডি। এবার চলো 45 কি বলছে দেখো। 45 বলছে আই হ্যাভ নো ড্যাশ অফিস ওয়ার্ক। আই হ্যাভ নো ড্যাশ অফিস ওয়ার্ক, এখানে সব করাতে এক্সপিরিয়েন্স আছে। এক্সপিরিয়েন্স মানে কি? এক্সপিরিয়েন্স মানে হচ্ছে অভিজ্ঞতা। তাহলে এখানে কি বলছে তোমাকে বাক্যের মিনিংটা বুঝতে হবে। এই জন্যই আমি বলি যে কোনো সেন্টেন্স পড়ার সময় তোমাকে আগে মিনিংটা বুঝতে হবে। মিনিং বুঝলে তুমি কি করবে? সেই প্রবলেমটা একদম সলভ করে দিতে পারবে। তো এখানে কি বলছে? আই হ্যাভ নো ড্যাশ অফিস ওয়ার্ক, এক্সপিরিয়েন্স ওয়ার্ডটা ইউজ করতে হবে, অভিজ্ঞতা। তাহলে আমার নেই অফিস ওয়ার্ক এর অফিস ওয়ার্ক এর, রবা এর বললে অফিস ওয়ার্ক এর অভিজ্ঞতা। তাহলে রবা এর বললে আমাদের প্রিপোজিশন কি হয়? অব হয়, অব। তাহলে আই হ্যাভ নো এক্সপিরিয়েন্স অব, কোথায় আছে দেখো? ডি ইজ দ্য কারেক্ট আনসার। আই হ্যাভ নো এক্সপিরিয়েন্স, আমার কোনো অভিজ্ঞতা নেই অব অফিস ওয়ার্ক এর। ওকে, তাহলে রবা এর বললে অব। এবার চলো নেক্সট 46 কি বলছে দেখো। 46 বলছে অল অর্ডার্স মাস্ট ড্যাশ দ্য রুলস। দেখো সমস্ত আদেশগুলো অবশ্যই রুলস অনুযায়ী হবে, রুলস অনুযায়ী হওয়া উচিত, ঠিক আছে। রুলের বাইরে তুমি কোনো আদেশ আমাকে দিতে পারবে না, সমস্ত আদেশগুলো কিন্তু অ্যাকর্ডিং টু দ্য রুল হওয়া উচিত। তাহলে একটা ওয়ার্ড আছে এই যে কনফার্মস টু এর মানে হচ্ছে, কনফার্মস টু মানে হচ্ছে ওবে। কনফার্মস টু মানে হচ্ছে ওবে, OBEY, ওবে বা ম্যাচ করা, MATCH, ম্যাচ, ঠিক আছে, ওবে বা ম্যাচ। ধরো আমি বললাম, আমি একটা বাক্য বলি যে আমি নতুন কোনো একটা কলেজে ভর্তি হয়েছি এবং কলেজে ভর্তি হওয়ার পরে আমাকে কলেজের কোনো একটা স্যার বা প্রিন্সিপাল আমাকে বলছে যে ইউ হ্যাভ টু কনফার্ম টু, কনফার্মের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু বসে, কনফার্ম ওয়ার্ডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু বসে, কনফার্ম টু। তাহলে ইউ হ্যাভ টু কনফার্ম টু দ্য রুলস অফ দিস কলেজ, COLLEGE, ঠিক আছে। তাহলে দেখো এখানে কনফার্ম টু মানে কি? মানতে হবে, ওবে করতে হবে। ইউ হ্যাভ টু কনফার্ম, তোমাকে মানতেই হবে, ওবে করতেই হবে দ্য রুলস অফ দিস কলেজ, এই কলেজের। আবার কনফার্ম টু মানে কি বললাম? ম্যাচ করা, তাহলে ম্যাচ। তাহলে এখানে কি হবে দেখো, এখানেও তাই বলছে সমস্ত আদেশগুলো মাস্ট ম্যাচ, অবশ্যই ম্যাচ করবে দ্য রুল অনুযায়ী আদেশগুলো হবে। তাহলে এখানে কনফার্ম টু হবে, কনফার্ম টু, ঠিক আছে, কনফার্ম টু। আর কনফার্ম টু এর সিনোনিম যদি বলি সেটা কমপ্লাই উইথও হতে পারে। কমপ্লাই উইথ মানে মেনে নেওয়া, কমপ্লাই, COMPLY, কমপ্লাই উইথ মানেও কিন্তু মেনে নেওয়া, ঠিক আছে। অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব কমপ্লাই উইথ। তাহলে এখানে কি হলো? অল অর্ডার্স মাস্ট কনফার্মস টু দ্য রুলস। ওকে, এবার চলো নেক্সট 47 কি বলছে দেখো। 47 কি বলছে আমরা দেখে নেবো। 47 কি বলছে দেখো। 47 বলছে হি এগ্রিড ড্যাশ মাই বিজনেস প্রপোজাল। হি এগ্রিড, দেখো এগ্রির পরে কটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে এটা আমাদের জানতে হবে। AGREE, এগ্রি টু হচ্ছে কোনো প্রস্তাব বললে, কোনো প্রপোজালে রাজি হলে এগ্রি টু। আর এগ্রি উইথ, AGREE, এগ্রি কোনো মানুষের সাথে হলে, কোনো মানুষের সাথে যদি আমি এগ্রি করি তাহলে কোনো পার্সন, PERSON, কোনো ব্যক্তির সঙ্গে রাজি হলে এগ্রি উইথ, তার প্রস্তাবের সঙ্গে রাজি হলে এগ্রি টু। আর এগ্রি অন মানে AGREE, এগ্রি অন, যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, যে বিষয় নিয়ে একসাথে বসে সবাই মিলে আমরা আলোচনা করছি, সেই যে বিষয়, সেই বিষয়টার আগে সেটা কোনো একটা প্রজেক্ট হতে পারে, কোনো একটা প্ল্যান হতে পারে, PLAN, প্ল্যান, সেই প্ল্যানের ওপরে, মানে যে বিষয়টা আমাদের আলোচ্য বিষয়, এক জায়গায় মিলে সবাই একটা আলোচনা করছি এবং আলোচনার যে বিষয়, ঠিক আছে, যে সিদ্ধান্তটা, সেই সিদ্ধান্ত বা আলোচনার বিষয়ের আগে কিন্তু প্রিপোজিশন হবে এগ্রি অন, যে বিষয়ে আমরা আলোচনা করছি। ওকে, তাহলে মানুষের সাথে হলে এগ্রি উইথ, প্রস্তাব হলে এগ্রি টু, আর কোনো বিষয় হলে এগ্রি অন। তাহলে এখানে কি বলছে দেখো, এখানে প্রস্তাব বলছে,
বলছে হি এগ্রিড, সে রাজি হয়েছিল, ড্যাশ মাই বিজনেস প্রপোজাল, তাহলে 2 ইজ দ্য কারেক্ট আনসার। 2 কোথায় আছে দেখো, আচ্ছা 2 ইজ দ্য কারেক্ট আনসার, 47 হয়ে গেল। তাহলে দেখো ডি ইজ দ্য কারেক্ট আনসার 2। এবার হচ্ছে 48, 48 কি বলছে আমরা দেখবো। ওকে, হ্যাঁ 48 কি বলছে দেখো, 48 বলছে যে এ ম্যান ফ্রম আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের থেকে একটা মানুষ, আমাদের গ্রামের থেকে একটা মানুষ, হ্যাঁ আমাদের গ্রামের থেকে একটা মানুষ হ্যাজ বিন নমিনেটেড হয়েছে, মনোনীত হয়েছে, নমিনেটেড মানে হচ্ছে মনোনীত। ওখান থেকে সুন্দর সুন্দর জিনিস আমরা জানবো। সেটা হচ্ছে এ ম্যান ফ্রম আওয়ার ভিলেজ হ্যাজ বিন নমিনেটেড ড্যাশ দ্য রুলিং পার্টিস ক্যান্ডিডেট, যে রুলিং পার্টি শাসক দল, সেই শাসক দলের একজন ক্যান্ডিডেট হিসেবে আর কি এই পোস্টের জন্যে রুলিং পার্টির ক্যান্ডিডেট হিসেবে মনোনীত হয়েছে। ঠিক আছে, এবার দেখো নমিনেটেডের পরে, এটা কোনো প্রিপোজিশন রিলেটেড ইরর নয়, কিন্তু রয়েছে প্রিপোজিশনের হিসাবে, সেই কারণে আমি দিয়েছি এবং এসছে এসএসসিতে। ঠিক আছে, সেই কারণেই তো নমিনেটের পরে আমাদের অ্যাজ বসবে। নমিনেট, হ্যাঁ অ্যাজ মানে কি কোনো কিছু হিসাবে নমিনেট হওয়া। ঠিক আছে, কিন্তু নমিনেটের পরে অ্যাজ বসে রিগার্ড। দেখো নমিনেট আমি বলে দিই, নমিনেট নমিনেট মানে মনোনীত হওয়া, তাহলে নমিনেট NOMINATE, নমিনেটের পরে কিন্তু অ্যাজ বসবে, নমিনেট অ্যাজ। রিগার্ড কাউকে কোনো রকমভাবে মনে করা, REGARD, রিগার্ডের পরেও বসবে অ্যাজ। কিন্তু যদি আমি বলি যে ইলেক্ট ELECT, ইলেক্টের পরে কিন্তু কোনো অ্যাজ বসবে না। ঠিক আছে, তাহলে নমিনেটেড অ্যাজ, আমি ধরো এক্সাম্পল দিয়ে বললাম যে হি ওয়াজ, ধরো এখানে বললাম যে হি ওয়াজ নমিনেটেড, তাকে নমিনেট করা হয়েছিল অ্যাজ দ্য প্রাইম মিনিস্টার, অ্যাজ দ্য PM হিসেবে। ঠিক আছে, ভালো করে বলছো, নমিনেটেড, তাকে নমিনেটেড করা হয়েছিল, মনোনীত করা হয়েছিল প্রাইম মিনিস্টার হিসেবে, নর্মালি বা প্রেসিডেন্ট। ঠিক আছে, প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্ট হিসেবে মনোনীত করা হয়েছিল। রিগার্ড মানে মনে করা, সম্মান করা, মনে করা, তাহলে হি ইজ রিগার্ডেড, তাকে সম্মান করা হয়। এবারে বললাম কি হি ইজ রিগার্ডেড, সব দেখো প্যাসিভ কিন্তু, কারণ নিজে করা হয় না, মনোনীত করা হবে কারোর দ্বারা, সম্মান করা হবে কারোর দ্বারা। হি সাবজেক্ট কাজ করছে না, সেই কারণে প্যাসিভে করছি সবগুলো। তাহলে হি ইজ রিগার্ড, এখানে একটা ইডি দিয়ে দিই, হি ইজ রিগার্ডেড, তাকে সম্মান করা হয় অ্যাজ অ্যান অনেস্ট ম্যান, অ্যাজ অ্যান HONEST, অ্যাজ অ্যান অনেস্ট ম্যান। তাহলে দেখো নমিনেটেডের পরেও কিন্তু অ্যাজ, রিগার্ডেড পরেও অ্যাজ, কিন্তু ইলেক্ট মানে কি, ইলেক্ট মানে হচ্ছে নির্বাচিত হওয়া, এরপরে কিন্তু কোনো অ্যাজ হবে না। আমি বললাম যে হি ওয়াজ ইলেক্টেড, তাকে নির্বাচিত করা হয়েছিল, হি ওয়াজ ইলেক্টেড দ্য প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট PRESIDENT বা PM, হি ওয়াজ ইলেক্টেড দ্য PM অফ ইন্ডিয়া, দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। ভেরি তিনটে ওয়ার্ড খুব ইম্পর্টেন্ট, নমিনেটেড অ্যাজ, রিগার্ডেড অ্যাজ, ইলেক্টের পরে কিন্তু কোনো অ্যাজ বসবে না। প্রচুর ইরর তুমি কিন্তু পেয়ে যাবে এইভাবে। এবার আমরা প্রশ্নে ফিরে যাব। হ্যাঁ, তো প্রশ্নে কি বলছে দেখো, প্রশ্নে বলছে হ্যাঁ, তাহলে এখানে কিন্তু প্রশ্নে আমাদের কি হলো, প্রশ্নে আমাদের অ্যাজ হবে, কারণ কি নমিনেটের পরে অ্যাজ হয়। তাহলে তাহলে কি বলছে, আ ম্যান ফ্রম আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের থেকে একটা মানুষ, হ্যাজ বিন নমিনেটেড, হ্যাজ ভার্বের থার্ড ফর্ম বিন মানে প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ, নমিনেট হয়েছে, মনোনীত হয়েছে অ্যাজ হিসেবে। তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। রুলিং পার্টিস ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট, এই পোস্টের জন্য রুলিং পার্টির শাসক দলের ক্যান্ডিডেট হিসেবে কিন্তু মনোনীত হয়েছে। এবার চলো নেক্সট 49 কি বলছে, 49 বলছে যে 49 বলছে দ্য পাবলিশার, প্রকাশক ইজ ব্রিঙ্গিং ড্যাশ আ রিভাইজড এডিশন, একটা এডিশন বের করেছে, একটা সংখ্যা বের করেছে। ঠিক আছে, এডিট করার পরে একটা নতুন একটা সংখ্যা বের করেছে অফ দিস বুক, এই বইয়ের। এইবার দেখো আমাদের ফ্রেজাল ভার্ব কি আছে সবগুলো জেনে নিই। ব্রিং, BRING, ব্রিং এর পরে আমরা যদি রাউন্ড, ব্রিং রাউন্ডের মানে কি, ব্রিং রাউন্ডের মানে হচ্ছে আরোগ্য লাভ করা, আরোগ্য লাভ করা মানে কি, আরোগ্য লাভ করা মানে হচ্ছে কিওর, CURE, টু গেট কিওর্ড বা টু গেট কিওর্ড, আরোগ্য লাভ করা। ঠিক আছে, আর ব্রিং আউটের মানে কি, ব্রিং এর সঙ্গে যখন আউট দেবো, ব্রিং আউট মানে হচ্ছে পাবলিশ, মানে প্রকাশ করা। আর ব্রিং এর সঙ্গে যখন অ্যাবাউট দেবো, ব্রিং অ্যাবাউট মানে কি হ্যাপেন, ব্রিং অ্যাবাউটের মানে হচ্ছে হ্যাপেন মানে ঘটা। আর ব্রিং আপ মানে কি রিয়ার, রিয়ার মানে হচ্ছে লালন পালন করা। ঠিক আছে, লুক আফটার বলতে পারি, ব্রিং আপ লুক আফটার সিনোনিম। রিয়ার মানে হচ্ছে লালন পালন করা, ব্রিং আপ, রিয়ার, REAR, রিয়ার। ওকে,
তাহলে এখানে আমাদের কি লাগছে দেখে নেবো, দ্য পাবলিশার ইজ ব্রিং আউট পাবলিশ করা, তাহলে ব্রিং এর পরে আউট হবে, ব্রিং আউট, তাহলে এ বি ইজ দ্য কারেক্ট আনসার। দ্য পাবলিশার প্রকাশক ব্রিং আউট প্রকাশ করছে একটা রিভাইজড এডিশন অফ দিস বুক, এই বুকে নতুন একটা এডিশন বের করছেন, প্রকাশ করছেন, তাহলে ব্রিং আউট। ওকে, এবার চলো নেক্সট কোয়েশ্চেন। কি বলছে দেখো, হ্যাঁ বলছে যে 50 দাগ কি বলছে, 50 দাগ বলছে হি ওয়ার্কড ড্যাশ ইজ এবিলিটি অ্যাট দ্য বেস্ট, উইথ দ্য বেস্ট, ইন দ্য বেস্ট বা টু দ্য বেস্ট, ডি দাগে আছে টু দ্য বেস্ট, কোনটা হবে দেখো। তাহলে হি ওয়ার্ক সে কাজ করেছিল, অফ হিজ এবিলিটি তার যে দক্ষতা, তার যে ক্ষমতা, সেই ক্ষমতার বেস্ট দিয়ে, বেস্টের সাথে, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট, টু দ্য বেস্টের মানে হচ্ছে আটমোস্ট এক্সটেন্ট, আটমোস্ট চরম, আটমোস্ট এক্সটেন্ট অফ সামথিং, এক্সটেন্ট টিএনটি, আটমোস্ট এক্সটেন্ট অফ ওয়ান্স এবিলিটি, ঠিক আছে, ক্যাপাসিটি। তাহলে টু দ্য বেস্ট মানে হচ্ছে আটমোস্ট এক্সটেন্ট, চরম যে আর কি সীমা, সেই সীমার সাথে, তাহলে সে কাজ করেছিল টু দ্য বেস্ট হবে, টু দ্য বেস্ট ইজ দ্য কারেক্ট আনসার। এটা অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজ, ঠিক আছে, টু দ্য বেস্ট অফ সামথিং তার মানে একদম চরমটা দিয়ে, তার বেস্টটা দিয়ে কাজ করা, একদম সেরাটা দিয়ে, তাহলে টু দ্য বেস্ট। হি ওয়ার্ক সে কাজ করেছিল টু দ্য বেস্ট অফ হিজ এবিলিটি, তার এবিলিটির বেস্টের সাথে বা বেস্টটা দিয়ে। ওকে, তাহলে টু দ্য বেস্ট ইজ দ্য কারেক্ট আনসার। 50 হয়ে গেল। এবার 51 কি বলছে দেখো, হ্যাঁ 51 কি বলছে আমরা দেখব। 51 বলছে যে হি শুড ড্যাশ দ্য রুলস, আচ্ছা তার আগে আমরা পরপর জেনে নিই কোপ উইথের মানে কি। কোপ উইথের মানে হচ্ছে আমাদের জানতে হবে, কোপ উইথ মানে হচ্ছে টু ফেস বা টু ডিল সাকসেসফুলি, টু ডিল উইথ সামথিং, টু ডিল উইথ এ প্রবলেম, PROBLEM, টু ডিল উইথ এ প্রবলেম সাকসেসফুলি, SUCCESS, সাকসেসফুলি, FULLY, টু ডিল উইথ এ প্রবলেম সাকসেসফুলি, ঠিক আছে। কোপ উইথ, উই শুড ডিল উইথ দ্য প্রবলেম সাকসেসফুলি, ঠিক আছে। কোপ উইথের মানে কন্ডিউস টু মানে কি, কন্ডিউস টু মানে হচ্ছে হ্যাপেন, ঘটানো, কন্ডিউস টু মানে হ্যাপেন, ঘটানো, ঠিক আছে। তাহলে কন্ডিউস টু মানে হচ্ছে হ্যাপেন, ঘটাতে সাহায্য করা, মনে করো ঘটাতে সাহায্য করা, ঠিক আছে, কোনো কিছু ঘটাতে সাহায্য করা। যেমন ধর একটা বাক্যে যদি আমি ইউজ করি, তাহলে আমি কি বলবো যে এক্সারসাইজ, এক্সারসাইজ কন্ডিউস, কন্ডিউসেস, কন্ডিউসেস দিয়ে এক্সারসাইজ থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে এক্সারসাইজ কন্ডিউসেস টু গুড হেলথ, HEALTH, ভালো করে বোঝো। তাহলে কন্ডিউস টু মানে কি বললাম, ঘটানো, তাহলে কি বললাম বাক্যটা, এক্সারসাইজ অনুশীলন, কন্ডিউসেস টু ঘটাতে সাহায্য করে কি গুড হেলথে গেলে, তাহলে কন্ডিউস টু মানে ঘটানো। আর সাইড উইথ মানে কি, সাইড উইথের মানে হচ্ছে কি, সাইড উইথের মানে হচ্ছে সাপোর্ট করা, সাইড উইথের মানে হচ্ছে সাপোর্ট, মানে মনে করো আমার কোনো একটা বন্ধু কোনো একটা সমস্যায় পড়েছে, গন্ডগোলে পড়েছে, আমি কি বলবো, আই শুড সাইড উইথ মাই ফ্রেন্ডস ইন দিস কোয়ারেল, তাহলে সাইড উইথের মানে হচ্ছে সাপোর্ট করা কাউকে। আর কমপ্লাই উইথের মানে কি, কমপ্লাই উইথের মানে হচ্ছে আমরা একটু আগে করেছি ওবে মানে মান্য করা। তাহলে এখানে কি বলছে, উই শুড ড্যাশ দ্য রুলস, আমাদেরকে মান্য করতে হবে রুলসগুলো, তাহলে কমপ্লাই উইথ, উই শুড কমপ্লাই উইথ। আর কমপ্লাই এর পরে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট উইথ বসে, যেমন আগেরটা পেয়েছিলাম কি কনফার্ম টু, এখানে কমপ্লাই উইথ সিনোনিম, ঠিক আছে। তাহলে কমপ্লাই উইথের সঙ্গে কমপ্লাই উইথ, অ্যাপ্রোপ্রিয়েট, কমপ্লাইয়ের সঙ্গে উইথ বসবে, আর এখানে মান্য করা বলছে, তাহলে কমপ্লাই উইথ, ডি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, এবার চলো নেক্সট কোয়েশ্চেন। 52 দা কি বলছে দেখো, হ্যাঁ 52 কি বলছে আমরা দেখে নেব। 52 বলছে যে কাওয়ার্ডস মানে কাপুরুষ, যারা ভীরু, ঠিক আছে, সেই সমস্ত ব্যক্তিরা, কাপুরুষরা, ডাই মেনি টাইমস, অনেকবার মারা যায়, ড্যাশ দেয়ার ডেথ, মৃত্যুর আগে। মারা গেলে তো মানুষ মারা যাবে, কিন্তু মৃত্যুর আগে যারা কাপুরুষ হয় তারা অনেকবার মারা যায়। কাওয়ার্ডস ডাই মেনি টাইমস ড্যাশ দেয়ার ডেথ, তাহলে বিফোর, কাওয়ার্ডস ডাই মেনি টাইম বিফোর দেয়ার ডেথ, কাওয়ার্ডস ডাই, কাপুরুষরা মারা যায়, মেনি টাইমস অনেকবার, বিফোর দেয়ার ডেথ তাদের মৃত্যুর আগে, ঠিক আছে। তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার, বিফোর দেয়ার ডেথ, কাওয়ার্ডস ডাই মেনি টাইমস বিফোর দেয়ার ডেথ। ওকে, চলো নেক্সট 53 কি বলছে দেখো। 53 বলছে দিস ইজ এ ড্যাশ স্টোরি, দেখো এখানে কি আছে, মেক অফ এর মানে কি, মেক অফ মানে হচ্ছে স্কেপ, পালিয়ে যাওয়া, ESCAPE, স্কেপ মানে পালিয়ে যাওয়া। রান অ্যাওয়ে সিনোনিম বলতে পারি, রান অ্যাওয়ে, ঠিক আছে, রান অ্যাওয়ে। তাহলে স্কেপ মানে হচ্ছে পালিয়ে যাওয়া, স্কেপ বা রান অ্যাওয়ে। মেক অফের পাস্ট টেন্স হচ্ছে মেড অফ,
আর মেড আপ, ঠিক আছে। মেকআপের মানে বলে দিই, মেকআপ মানে হচ্ছে, মেকআপের অনেকগুলো মানে হতে পারে। ইনভেন্ট, ইনভেন্ট ভিএন্ট, ইনভেন্ট কোনো কিছু আবিষ্কার করা কাউকে ঠকানোর জন্য। টু ইনভেন্ট সামথিং টু ডিসিভ সামওয়ান, ইনভেন্ট সামথিং, ইনভেন্ট সামথিং, ইনভেন্ট সামথিং টু ডিসিভ সামওয়ান, টু ডিসিভ DECEIVE, ডিসিভ সামওয়ান SOME সামওয়ান, ঠিক আছে। তাহলে মেকআপের মানে কি, মেকআপের মানে হচ্ছে ইনভেন্ট সামথিং, কোনো কিছু আবিষ্কার করা, ইনভেন্ট সামথিং টু ডিসিভ সামওয়ান, কাউকে ঠকানোর জন্য কিছু আবিষ্কার করা। আর মেড আপ, তাহলে এটা হচ্ছে একটা পার্টিসিপল। তাহলে কোনো ভার্বের থার্ড ফর্ম যুক্ত শব্দ পার্টিসিপল কখন হবে, যখন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। তাহলে মেকআপ মানে হচ্ছে কোনো কিছু আবির্ভাব করা কাউকে ঠকানোর জন্য। তাহলে আমি যদি এই মেড আপটাকে এখানে ইউজ করি, মেড আপটাকে এখানে ইউজ করি, আমি বলতে পারি দিস ইজ আ মেড আপ স্টোরি, মানে এটা একটা ইনভেন্টেড স্টোরি, মানে এটা একটা ফলস স্টোরি, নকল গল্প, ঠিক আছে। তাহলে এখানে সঠিক উত্তর হবে হচ্ছে সি। কী হবে, ইট ইজ বা দিস ইজ আ মেড আপ স্টোরি, এটা হলো একটা গঠন করা গল্প, বানানো গল্প, নকল গল্প। তাহলে এটা কিন্তু এই মেড আপটা এখানে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে, অ্যাডজেক্টিভ ADJ। তাহলে কোনো ভার্বের থার্ড ফর্ম যুক্ত শব্দ যদি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে তাকে বলবো আমরা পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, PARTICIPLE, ভালো করে মাথায় রাখবে। তাহলে কোনো ভার্বের থার্ড ফর্ম যুক্ত শব্দ অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করলে তাকে বলবো হচ্ছে পাস্ট পার্টিসিপল। ওকে, গেল। তাহলে এবার তাহলে গেল, এবার এখান থেকে আমরা কী জানবো, আরও জানবো। তাহলে মেকআপ মানে পেয়ে গেলাম, মেক অফ মানে পেয়ে গেলাম, এবার ধরো মেক আউট বললাম, মেক আউট, আর কি আছে, মেক দিয়ে ফ্রেজাল ভার্ব মেক আউট। মেক আউটের মানে কি, মেক আউটের মানে হচ্ছে বুঝতে পারা, মেক আউটের মানে হচ্ছে ডিসকভার করা, মেক আউট, ডিসকভার COVER, ডিসকভার, বা আন্ডারস্ট্যান্ড বলতে পারি, UNDER, আন্ডারস্ট্যান্ড, মেক আউট। বা একই মিনিং কম্প্রিহেন্ড বলতে পারি, কম্প্রিহেন্ড মানেও বুঝতে পারা, COM কম্প্রিহেন্ড, PREHEND, কম্প্রিহেন্ড, ঠিক আছে, মেক আউট। এবার ধরো আর কি আছে, মেক ওভার বলতে পারি, মেক ওভার মানে ডু এগেইন, মেক ওভার, MAKE, মেক ওভার। মেক ওভার মানে কি, মেক ওভার মানে ডু এগেইন, মানে আবার করা, ঠিক আছে, কোনো কাজ আবার করা, মেক ওভার। ওকে, তাহলে গেল। হ্যাঁ, এবার মেকআপের আর একটা মিনিং আছে, মেকআপ মনে করো ফরগিভ ইচ আদার, মেকআপ, আচ্ছা মেকআপের আর একটা মিনিং বলে দিই, মেকআপ মানে হচ্ছে MAKE, মেকআপ, সরি মেক আপ ফর, মেকআপ ফর মানে কি, মেকআপ ফর মানে কম্পেনসেট, ক্ষতিপূরণ দেওয়া, কম্পেনসেট। প্রত্যেকটা ফ্রেজাল ভার্ব কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মেকআপ ফর সামথিং, ঠিক আছে। মেকআপ ফর মানে ক্ষতিপূরণ দেওয়া, মেক ওভার মানে ডু এগেইন, ঠিক আছে। মেক আউট মানে হচ্ছে ডিসকভার, বুঝতে পারা, আন্ডারস্ট্যান্ড বা কম্প্রিহেন্ড সব মানে তাই। আর মেক অফ মানে পালিয়ে যাওয়া, ঠিক আছে, গেল। এই হচ্ছে। আবার মেকআপ মানে তুমি বলতে পারো, মেকআপ মানে বলতে পারো, মেকআপ মানে হচ্ছে, মেকআপ মানে তুমি বলতে পারো যে ফরগিভ ইচ আদার, মেকআপ সেম, মেকআপের মিনিং এটা হচ্ছে কনটেক্সট অনুযায়ী হবে, বাক্যের মিনিং অনুযায়ী। মেকআপ মানে হচ্ছে ফরগিভ ইচ আদার, একে অপরকে ক্ষমা করে দেওয়া, ফরগিভ ইচ আদার, EACH, ইচ আদার, OTHER। তো সব কটা কিন্তু তোমরা লিখে নেবে, এটা কনটেক্সট অনুযায়ী হবে, একই ওয়ার্ডের দুটো মিনিং কোন কনটেক্সটে হচ্ছে, ঠিক আছে। তো গেল, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে এখানে আমাদের কোয়েশ্চেনে কী পেলাম, এখানে পেলাম কিন্তু মেড আপ স্টোরি, এটা হচ্ছে একটা বানানো গল্প। ওকে, এবার চলো নেক্সট 54 কী বলছে আমরা দেখে নেবো। 54 একদম, হ্যাঁ 54 কী বলছে দেখো, 54 বলছে হচ্ছে 54, হ্যাঁ 54 বলছে যে, 54 বলছে দ্য ইউনাইটেড কিংডম ড্যাশ ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড অ্যান্ড নর্দার্ন আয়ারল্যান্ড সব জায়গায় কম্প্রাইজ দিয়েছে। কম্প্রাইজের মানে হচ্ছে গঠিত হওয়া, গঠিত হওয়া, তাই তো, গঠিত হওয়া, কম্প্রাইজ। এবার কম্প্রাইজের পরে এটা নিয়ে আমরা আগে আলোচনা করেছি, আবারও আমরা আলোচনা করব। চলো, কম্প্রাইজ মানে কি, কম্প্রাইজের পরে মনে করো কম্প্রাইজ যুক্ত শব্দ যদি অ্যাক্টিভ হয়, আমি বললাম দ্য টিম, দ্য ফ্যামিলি, FAMILY, দ্য ফ্যামিলি কম্প্রাইজেস, ফ্যামিলি মনে করো এখানে কিন্তু একটাই ফ্যামিলি, তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার ধরবো। ফ্যামিলি মানে ফ্যামিলি মেম্বার না, সমস্ত মেম্বারদের নিয়ে তো ফ্যামিলি তৈরি হয়, তাহলে ফ্যামিলি ওয়ার্ডটা সিঙ্গুলার এবং থার্ড পার্সন, তাহলে কম্প্রাইজেস, PRISES। সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার হলে ভার্বের প্রথম ফর্মের সঙ্গে S/S। দ্য ফ্যামিলি কম্প্রাইজেস 10 মেম্বার্স, মনে করো 10 মেম্বার্স, MEMBERS। তাহলে এখানে দেখো কোনো কিন্তু আমি কম্প্রাইজের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে অফ বসে, কম্প্রাইজের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে কি বসে, অফ বসে, কম্প্রাইজের পরে অফ। কিন্তু যদি বাক্যটা অ্যাক্টিভ হয় তাহলে কোনো প্রিপোজিশন বসবে না, অফ বসবে না। যদি প্যাসিভ হয় তাহলে কম্প্রাইজের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অফ বসবে। দ্য ফ্যামিলি কম্প্রাইজেস 10 মেম্বার্স, ঠিক এই বাক্যটাকে যদি আমি প্যাসিভ করি যে দ্য ফ্যামিলি ইজ কম্প্রাইজড, দ্য ফ্যামিলি ইজ কম্প্রাইজড
PRISED, দ্য ফ্যামিলি ইজ কম্প্রাইজড অব, এবার অব আসবে দেখো, বি ভার্বের পরে মেন ভার্বের থার্ড ফর্ম প্যাসিভ, তার এবার অব বসবে, দ্য ফ্যামিলি ইজ কম্প্রাইজড অফ 10 মেম্বার্স, MEMBERS, দ্য ফ্যামিলি ইজ কম্প্রাইজড অফ 10 মেম্বার্স। ওকে, ঠিক সেরকম আমরা আগের দিন পেয়েছিলাম ম্যারি ওয়ার্ডটাও ঠিক সেম ওয়ার্ডটা আমরা আগের দিন আলোচনা করেছিলাম। ম্যারি মানে বিবাহ করা, অ্যাক্টিভ বাক্যে ম্যারি যদি অ্যাক্টিভ বাক্যে হয় কোনো প্রিপোজিশন বসবে না, কিন্তু প্যাসিভ হলে ম্যারির পরে কিন্তু টু বসবে, ম্যারেড টু, ঠিক আছে, প্যাসিভ হতে গেলেই ম্যারি থার্ড ফর্ম লাগবে, তো তখন কিন্তু টু বসবে, কম্প্রাইজের মতন সেম। তো এবার চলো, তাহলে এটা আমরা পেয়ে গেলাম, এটা কোনটা হবে, দ্য ইউনাইটেড কিংডম, তাহলে শুধু ইউনাইটেড কিংডম হচ্ছে একটাই থার্ড পার্সন সিঙ্গুলার, তাহলে কম্প্রাইজেস, বি ইজ দ্য কারেক্ট আনসার, কম্প্রাইজেস, দ্য ইউনাইটেড কিংডম কম্প্রাইজেস, গঠিত হয় ইংল্যান্ড, ওয়েলস অ্যান্ড স্কটল্যান্ড। এবার এখানে বলে দিই কম্বাইন মানে কি, কম্বাইন মানে একসঙ্গে মেশানো, কম্বাইন করা, আর কনসিস্টের পরেও কিন্তু অফ প্রিপোজিশন বসে অ্যাক্টিভেই, কনসিস্টের পরেও লিখে রাখো সবাই, কনসিস্ট মানেও কিন্তু গঠিত, কনসিস্টের পরেও কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অফ বসে। যেমন ধরো আমি বললাম যাহা ফ্যামিলি, সেম বাক্যটা, দ্য ফ্যামিলি FAMILY, দ্য ফ্যামিলি consists, SINSTS, consists, the family consists of 10 member, MEMBERS। দেখো কনসিস্ট অ্যাক্টিভে থাকলেই অফ বসবে, কিন্তু কম্প্রাইজ ব্যাপারটা কিন্তু আলাদা, কনসিস্ট মানেও গঠিত হওয়া, কম্প্রাইজ মানেও গঠিত হওয়া, কম্প্রাইজ প্যাসিভ হলে অফ বসবে, আর কনসিস্ট অ্যাক্টিভ থাকলেই অফ বসবে, কনসিস্ট থাকা মানেই অফ বসবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা অনেকগুলো জেনে গেলাম। এবার যাবো হচ্ছে আমরা নেক্সট কোয়েশ্চেনে। হ্যাঁ, নেক্সট কী বলছে দেখো, নেক্সট কোয়েশ্চেন, কনসিস্ট মানেও গঠিত, কম্প্রাইজ মানেও গঠিত, কিন্তু অফ দুটোর ক্ষেত্রেই বসে, একটা প্যাসিভে একটা অ্যাক্টিভে, এই ব্যাপারগুলো কিন্তু তোমাদের খুবই কেয়ারফুলি মনে রাখতে কিন্তু হবে। তাহলে 54 আমরা করলাম, এবার 55। হ্যাঁ তো গেল। হ্যাঁ কী বলছে দেখো, 55 দাগ কী বলছে, হি উইল ইম্পার্ট মানে হচ্ছে জানানো, প্রদান করা, জানানো, তাহলে হি উইল ইম্পার্ট, সে জানাবে, নো ইনফরমেশন, কোনো ইনফরমেশন সে জানাবে না, ড্যাশ এনিওয়ান, কাউকে, তাহলে কাউকে বললে আমাদের প্রিপোজিশন হয় টু, ঠিক আছে। তাহলে হি উইল ইম্পার্ট নো ইনফরমেশন টু এনিওয়ান। যেমন ধরো আমি বললাম আই গেভ এ লেটার টু, তাহলে কাউকে কিছু দেয়া বললে বললাম একটু টু হয়, কেন হয় দেখে নাও, আই গেভ আমি দিয়েছিলাম, এ লেটার টু হিম, তাকে দিয়েছিলাম, আমি তার কাছে গেছিলাম, তাহলে কী হবে, আই ওয়েন্ট টু হিম, তাহলে কারোর কাছে যাওয়া, কাউকে কিছু দেওয়া বললে প্রিপোজিশন হবে টু, দেখো টু, ঠিক আছে। তাহলে টু বসবে, তাহলে হি উইল ইম্পার্ট নো ইনফরমেশন, তাহলে এখানে টু এনিওয়ান হবে, টু এনিওয়ান। ওকে, তাহলে টু ইজ দ্য কারেক্ট আনসার, ডি, 55-এর ডি। এবার চলো নেক্সট 56 কী বলছে দেখো। হ্যাঁ 56 কী বলছে, 56 বলছে টেক কেয়ার ড্যাশ ইউর হেলথ। দেখো টেক কেয়ারের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয় হচ্ছে অফ, টেক কেয়ার অফ মানে হচ্ছে সেবা করা, যত্ন করা, আর একটা আছে হচ্ছে কেয়ার ফর। টেক কেয়ার থাকলে অফ দেবে, টেক কেয়ার থাকলে অফ, যত্ন করা, আর শুধু কেয়ার থাকলে কেয়ারের পরে কিন্তু ফর বসবে, কেয়ার ফর মানেও কিন্তু যত্ন করা। এর সিনোনিম হিসাবে আমরা একটা ফ্রেজাল ভার্ব বলতে পারি লুক আফটার, AFTER, লুক আফটার, ঠিক আছে, লুক আফটার, AFTER, লুক আফটার মানে দেখভাল করা, দেখাশোনা করা, কেয়ার ফর মানেও তাই, টেক কেয়ার অফ মানেও কিন্তু তাই। তাহলে টেক কেয়ারের পরে অফ, কেয়ার ফর আর লুক আফটার সিনোনিম, তাহলে টেক কেয়ার অফ ইউর হেলথ, এ ইজ দ্য কারেক্ট আনসার, এ, টেক কেয়ার অফ। ওকে, এবার চলো নেক্সট 57 কী বলছে দেখো, 57 বলছে যে আই হ্যাভ নো ড্যাশ অফিস ওয়ার্ক, আই হ্যাভ নো ড্যাশ, আচ্ছা সেম কোয়েশ্চেন হয়তো রিপিট হয়েছে, সেম কোয়েশ্চেন 57 থেকে সেম কোয়েশ্চেন রিপিট হয়েছে। আই হ্যাভ নো অফিস ওয়ার্ক, আই হ্যাভ নো এক্সপিরিয়েন্স অফ, আমরা বলেছিলাম এক্সপিরিয়েন্স অফ, দেখো একটা আছে, আমার নেই কোনো কি অভিজ্ঞতা অফিস ওয়ার্ক এর, রবা এর বললে আমরা কি বলেছিলাম, এটা রিপিট কোয়েশ্চেন, রবা এর বললে অব প্রিপোজিশন বসে আমাদের, তাহলে আই হ্যাভ নো এক্সপিরিয়েন্স অব অফিস ওয়ার্ক। ওকে, হ্যাঁ নো এক্সপিরিয়েন্স অফ, ডি কোয়েশ্চেনটা রিপিট হয়েছে, এক্সপিরিয়েন্স অফ। এবার চলো নেক্সট 58 কী বলছে দেখো, 58 অল অফ আস কী বলছে 58 দাগ, অল অফ আস ডিভোটেড, আর অল অফ আস আর ডিভোটেড মানে উৎসর্গীকৃত, অনুগত, তাহলে কী বলছে, অল অফ আস আর ডিভোটেড, তাহলে অনুগত আমি কারোর কাছে থাকবো, ওয়ান অ্যানাদার একে অপরের প্রতি, ডিভোটেডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদের কি বসে টু, ডিভোটেড টু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ঠিক আছে। অল অফ আস আর ডিভোটেড টু ওয়ান অ্যানাদার, আমরা একে অপরের প্রতি অনুগত বা উৎসর্গীকৃত, ঠিক আছে। এবার আর কোন কোন ওয়ার্ড আছে যার পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু বসে আমাদেরকে একটু জেনে নিতে হবে। তাহলে ডিভোটেডের পরে টু একটা পেয়ে গেলাম, ডিভোটেড টু, আর একটা কি আছে, হ্যাঁ
ডিভোটেড টু, ধরো সুপিরিয়ার বললাম, ইনফিরিয়ার, ইনফিরিয়ার কারোর থেকে ছোট বোঝালে ইনফিরিয়র, এরপরে অ্যাপ্রোপ্রিয়েট টু, আরে হ্যাঁ মুছে গেল, ইনফিরিয়ার, ইনফিরিয়ার গেল। এবার যদি বলি সুপিরিয়ার, SUPERIOR, ইনফিরিয়ার, সুপিরিয়ার, সুপিরিয়ার কারোর থেকে বড় বোঝালে, জুনিয়র ছোট বললে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু বসবে, ইয়ং, ঠিক আছে, ইনফিরিয়ার, সুপিরিয়ার, জুনিয়র, ইয়ঙ্গার, YOUNGER, ইয়ঙ্গার, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু। আর কি আছে, ধরো আমি বললাম সলিউশন, সলিউশন টু দিস প্রবলেম, সলিউশন টু দিস প্রবলেম, দিস ইজ দ্য সলিউশন টু দিস প্রবলেম, তাহলে সলিউশন সমাধান, এরপরেও কিন্তু টু বসবে, সলিউশন, সলিউশন টু। আনসার, এটা হলো এই প্রশ্নের উত্তর, দিস ইজ দ্য আনসার টু দিস কোয়েশ্চেন, তাহলে আনসার ANSWER, আনসারের পরে টু। হার্ড ওয়ার্ক ইজ দ্য কি টু মাই সাকসেস, হার্ড ওয়ার্ক ইজ দ্য কি টু মাই সাকসেস, তাহলে কির পরে কি, চাবি, কি টু, ঠিক আছে, তাহলে সলিউশন টু, আনসার টু, কি টু। ইনফিরিয়ার টু, সুপিরিয়ার টু, জুনিয়র টু, ইয়ঙ্গার টু, ডিভোটেড টু, ইনডেপ্টেড, ইনডেপ্টেড মানে ঋণী, আগে আমরা পেয়েছি ইনডেপ্টেড, DEBTED, ইনডেপ্টেড ঋণী, কারোর কাছে থাকবো, ইনডেপ্টেড টু, ঠিক আছে। গ্রেটফুল টু, গ্রেটফুল, গ্রেটফুল কৃতজ্ঞ কারো কাছে, থ্যাঙ্কফুল, গ্রেটফুল, এরপরেও কিন্তু টু বসবে। আই এম ভেরি থ্যাঙ্কফুল টু ইউ, THANK, থ্যাঙ্কফুল টু, ঠিক আছে, থ্যাঙ্কফুল টু, THANK, থ্যাঙ্কফুল, FUL, থ্যাঙ্কফুল টু মানে ধন্য, কৃতজ্ঞ বললে গ্রেট, GRA, গ্রেটফুল স্পেলিংটা ভালো করে দেখবে, আমি এ দিয়েছি কিন্তু, GRATEFUL, গ্রেটফুল টু, ঠিক আছে। অবলাইজড টু, অবলাইজড মানে ধন্য, আই শ্যাল বি ভেরি অবলাইজড টু ইউ, আমরা লেটার লিখতে গিয়ে প্রতিবার লিখি অবলাইজড, অনেকবার, OBLIGED, অবলাইজড টু, তাহলে দেখো অনেক কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পেয়ে গেলাম, থ্যাঙ্কফুল টু, গ্রেটফুল টু, অবলাইজড টু, ইনডেপ্টেড ঋণী, কি টু সাকসেস, আনসার টু দিস কোয়েশ্চেন, সলিউশন টু দিস প্রবলেম, ইনফিরিয়ার টু মি, জুনিয়র টু মি, সুপিরিয়ার টু মি, ইয়ঙ্গার টু মি, ঠিক আছে। হ্যালো, তাহলে এই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টুর পরে বসবে, ঠিক আছে, এগুলো সব তোমাদের কিন্তু নোট ডাউন করে নিতে হবে। তাহলে এখানে আমাদের পেলাম কি, টু ইজ দ্য কারেক্ট আনসার, তাহলে অল অফ আস আর ডিভোটেড, উৎসর্গীকৃত বা অনুগত টু ওয়ান অ্যানাদার, ডি ইজ দ্য কারেক্ট আনসার, ডি। ওকে, এবার চলো নেক্সট কোয়েশ্চেন। হ্যাঁ 59 কি বলছে দেখো, আচ্ছা 59 আমরা দেখব। হ্যাঁ 59 কি বলছে, 59 বলছে উই ক্যান ড্যাশ রাইট অ্যান্ড রং, উই ক্যান ড্যাশ রাইট অ্যান্ড রং, উই ক্যান আমরা পারি ড্যাশ রাইট অ্যান্ড রং, তাহলে ডিস্টিংগুইশ, ডিস্টিংগুইশ সব করাই ডিস্টিংগুইশ আছে, ডিস্টিংগুইশের মানে কি আলাদা করা। এবার দুটো জিনিস বলেছে রাইট এবং রং, ঠিক এবং ভুলের মধ্যে আমরা আলাদা করতে পারি, উই ক্যান বলছে আমরা পারি আলাদা করতে, ভুল এবং ঠিকের মধ্যে আমরা, ভুল এবং ঠিকের মধ্যে আমরা আলাদা করতে পারি, তাহলে ডিস্টিংগুইশ, এবং দুটো বলেছে মানে বিটুইন, তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার, উই ক্যান ডিস্টিংগুইশ বিটুইন রাইট অ্যান্ড রং, দুটোর মধ্যে বললে বিটুইন, আর দুইয়ের বেশি বললে, দুইয়ের বেশি তার মধ্যে বললে কী হবে, অ্যামং, তাই তো, তাহলে দুজন রয়েছে তাহলে বিটুইন হবে, উই ক্যান ডিস্টিংগুইশ বিটুইন রাইট অ্যান্ড রং। চলো নেক্সট 60 কী বলছে দেখো, হ্যাঁ 60 বলছে, 60 কী বলছে, 60 বলছে যে মাস্কড মেন মানে মুখোশ পরা মানুষগুলো, পুরুষ মানুষগুলো, ড্যাশ আ সিকিউরিটি ভ্যান একটা নিরাপত্তা বাহিনীর একটা ভ্যানকে, গাড়িকে অন দ্য মোটরওয়ে রাস্তার উপরে কী করেছিল, হেল্ড আউট, হেল্ড আউটের মানে কি ভালো করে বোঝো, হেল্ড আউটের মানে হচ্ছে সাস্টেইন টিকে থাকা, SUSTAIN সাস্টেইন ইন ডিফিকাল্টিস, ডিফিকাল্টিস DIFFICULTIES, ডিফিকাল্টিস মানে সাস্টেইন টিকে থাকা, ইন ডিফিকাল্টিস মানে কঠিন পরিস্থিতির মধ্যেও সাস্টেইন করা, টিকে থাকা। হেল্ড অন সেম মিনিং, হেল্ড অনের মানেও তাই, হেল্ড অন মানেও হচ্ছে সেম মিনিং, সাস্টেইন ইন ডিফিকাল্টিস, ঠিক আছে। আর হেল্ড আপ, হেল্ড আপের মানে কি, হেল্ড আপের মানে হচ্ছে ডিলে করা, ডিলে DELAY, ডিলে করা, কাউকে দেরি করানো বা ব্লক করে দেওয়া, BLOCK, ব্লক মানে আটকানো, তাহলে হেল্ড আপ মানে ডিলে করা বা ব্লক, কাউকে আটকানো, ঠিক আছে। আর হেল্ড ফোর্থ, হেল্ড ফোর্থের মানে কি, হেল্ড ফোর্থের মিনিং হচ্ছে টক লেন্দিলি, টক বা স্পিক লেন্দিলি, ঠিক আছে, TALK, টক, টক লেন্দিলি, LENGTHILY, লেন্দিলি, তাহলে টক লেন্দিলি, ভালো করে বোঝো। তাহলে হেল্ড আউটের মানে কি, হেল্ড আউট মানে বললাম সাস্টেইন ইন ডিফিকাল্টিস, কঠিন পরিস্থিতির মধ্যেও টিকে থাকা। হেল্ড অন হচ্ছে সেম মিনিং, হেল্ড অনের মানে হচ্ছে সেম মিনিং, কঠিন পরিস্থিতিতে টিকে থাকা। হেল্ড ফোর্থ মানে কি, হেল্ড ফোর্থ মানে হচ্ছে এক নাগারে অনেকক্ষণ ধরে কথা বলা, টক লেন্দিলি, টক লেন্দিলি। আর হেল্ড আপ মানে কি, হেল্ড আপ মানে হচ্ছে ডিলে করা বা ব্লক করা, হেল্ড আপ মানে হচ্ছে দেরি করা বা ব্লক করা। ওকে, তাহলে এখানে কোনটা খাচ্ছে, মাস্কড মেন
সিকিউরিটি ভ্যানকে ব্লক করেছিল অন দ্য মোটরওয়ে, তাহলে হেল্ড আপ হবে, হেল্ড আপ, তাই তো? তাহলে এখানে হবে হচ্ছে হেল্ড আপ, সবগুলো কিন্তু তোমরা লিখে নেবে। তাহলে হেল্ড আপ মানে কি? হেল্ড আপ মানে হচ্ছে ডিলে বা ব্লক, BLOCK। তাহলে এইটা হবে হেল্ড আপ, ব্লক করেছিল, ঠিক আছে। হেল্ড আউট সাস্টেন করা ডিফিকাল্টিস, হেল্ড অন সাস্টেন ডিফিকাল্টিস, হেল্ড ফর টক লেন্দিলি। তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার চলো নেক্সট 61 কি বলছে দেখো। 61, হ্যাঁ 61 কি বলছে? 61 বলছে হি হ্যাজ বিন স্টেইং ইন দিল্লি। হ্যাজের পরে বিন, ভার্বের আইএনজি। তাহলে হ্যাজের পরে বা হ্যাডের পরে বিন দিয়ে আইএনজি হলে অ্যাক্টিভ হবে, অ্যাক্টিভ, বাক্যটা অ্যাক্টিভ। আর হ্যাজ বা হ্যাডের পরে বিন দিয়ে ভার্বের থার্ড ফর্ম দিলে, ভার্বের থার্ড ফর্ম দিলে সেটা কিন্তু অ্যাক্টিভ আর হবে না, সেটা হবে হচ্ছে প্যাসিভ, PASSIVE, প্যাসিভ বাক্য, ঠিক আছে। তাহলে এখানে কি বলছে? হি হ্যাজ বিন স্টেইং, সে অনেক দিন ধরে আছে, ইন দিল্লি, দিল্লিতে, ড্যাশে লং টাইম, অনেক সময় ধরে। ধরে বললে কি হবে? ধরে বললে আমাদের প্রিপোজিশন ফর। আর থেকে বললে আমরা বলেছিলাম কি? থেকে বললে আমাদের হবে হচ্ছে সিন্স, SINCE, সিন্স মানে থেকে, ধরে বললে ফর। তাহলে হি হ্যাজ বিন স্টেইং ইন দিল্লি ফর এ লং টাইম, অনেক সময় ধরে। তাহলে আর বোধহয় আমাদের নেই, আজকের ক্লাসটা এই পর্যন্তই। আবার সেই একই কথা বলবো যে ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে আমি একটু আমার ভালো লাগবে আরও ভালো ভালো ক্লাস আনতে এবং ক্লাস করতে তোমাদের সাথে। এবং কী হবে, ইন্ট্রোডাকশান ভালো থাকবে। এবং আবার শেষে একই কথা বলবো, এই সমস্ত যে ক্লাসটা করলাম, যে সমস্ত প্রিপোজিশনগুলো নিয়ে আমরা আলোচনা করলাম, সবগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারে SSCতে বহুবার এসেছে, বহুবার। তো প্রত্যেকটা কোয়েশ্চেন, প্রত্যেকটা প্রিপোজিশন কিন্তু ভেরি 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 ইম্পর্ট্যান্ট। তো ক্লাসটা তোমরা খুবই অ্যাটেন্টিভলি ফলো করবে। তো চলো আজকের ক্লাসটা এখানেই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।